গুড মর্নিং স্টুডেন্টস, জোহার। যে সায়েন্স বই চ্যানেলে আপনাকে স্বাগত। আমি হলাম সিদ্ধার্থ। আর আজকের ভিডিওটি হচ্ছে ক্লাস 12 পদার্থবিদ্যার কারশফের সূত্রাবলী নিয়ে। তো চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা কারশফের সূত্রাবলী নিয়ে আলোচনা করব, সাথে কিছু অঙ্ক করে দেখব। তো কারশফের যে প্রথম সূত্র রয়েছে, যেটাকে আমরা প্রবাহমাত্রার সূত্র বা কেসিএল বলে থাকি, তার বিবৃতিটা হচ্ছে বর্তনীর যে কোনো বিন্দুতে পরিবাহের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার যে বীজগাণিতিক যোগফল হবে সেটা শূন্য হবে। তো এই বিবৃতির ব্যাখ্যাটা কি? ব্যাখ্যা এটাই, ধরে নেওয়া যাক কোনো একটা বর্তনীর একটা বিন্দু এ আছে। এই এ বিন্দুতে অনেকগুলো পরিবাহী এসে মিলিত হয়েছে। এখানে আমরা ধরে নিচ্ছি যে 4টা পরিবাহী আছে যেটা এই বিন্দুতে মিলিত হয়েছে। তো একটা পরিবাহী দিয়ে I1 কারেন্ট আগমন হচ্ছে, আরেকটা পরিবাহী দিয়েও I2 যে প্রবাহমাত্রা আছে আগমন হচ্ছে, আরেকটা দিয়ে I3 প্রবাহমাত্রা বহিরাগত হচ্ছে, আর আরেকটা দিয়ে I4 প্রবাহমাত্রা বেরিয়ে যাচ্ছে। এবার এই 4টে প্রবাহমাত্রার মধ্যে আমরা যে বীজগাণিতিক সম্পর্কটা প্রবাহমাত্রার সূত্র থেকে, কারশফের প্রবাহমাত্রার সূত্র থেকে পেয়ে থাকি। তো এখানে আমরা দেখব এই বিন্দুতে যে সমস্ত প্রবাহমাত্রাগুলো আগমন হচ্ছে তাদের চিহ্নকে আমরা ধনাত্মক ধরব, আর এই বিন্দু থেকে যে সমস্ত প্রবাহমাত্রা বহিরাগত হচ্ছে, যা বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আমরা ঋণাত্মক চিহ্ন হিসেবে গণ্য করব। তাহলে এখান দিয়ে আমরা যদি কারশফের প্রবাহমাত্রার সূত্রকে কাজে লাগিয়ে এর যদি সম্পর্কটা বের করি, বীজগাণিতিক সম্পর্কটা, সেটা হবে এরকম। তাহলে আমাদের I1 হবে ধনাত্মক, এরপর I2 চিহ্ন হবে ধনাত্মক, এবার I3 যেহেতু বহিরাগত হচ্ছে তার চিহ্ন আমরা ঋণাত্মক নেব, I3 হচ্ছে মাইনাস, I4ও বহিরাগত হচ্ছে তাই I4ও চিহ্ন মাইনাস। তো এদের যে বীজগাণিতিক যোগফলটা আমি সমান দিয়ে শূন্য লিখব। তো এটাই হচ্ছে এই 4টে প্রবাহের মধ্যে বীজগাণিতিক সম্পর্কটা। তো এই বীজগাণিতিক সম্পর্কটা আমরা কারশফের প্রবাহমাত্রা থেকে পেয়ে থাকি। তো এটাকেই আমরা বলবো কারশফের প্রবাহমাত্রার সূত্র। আর এই প্রবাহমাত্রার সূত্রকে আমরা তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র বলতে পারি। তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র, সংরক্ষণ সূত্র। তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র কেন বলছি? কারণ এই সম্পর্কটাকে যদি আমি একটু সাজিয়ে নিই, দেখব I1 প্লাস I2 সমান হচ্ছে I3 প্লাস I4। এর থেকে বোঝা যাচ্ছে যতটা প্রবাহমাত্রা আগমন হচ্ছে ততটা প্রবাহমাত্রা বহিরাগমনও হচ্ছে। তাহলে ইনপুট ইকুয়ালস টু আউটপুট। এবার এই সম্পর্কে যদি আমি সময় দিয়ে গুণ করি, তাহলে আমি পাবো I1t প্লাস I2t ইকুয়াল টু I3t প্লাস I4t। তো এই টি সময়ে এই বিন্দুতে টোটাল কত তড়িৎ আধান আগমন হয়েছে সেটা হবে Q1 প্লাস Q2। তো Q1 প্লাস Q2 তড়িৎ আধান অ্যাকচুয়ালি এই বিন্দুতে আগমন হয়েছে। আর কতটা তড়িৎ আধান বহিরাগত হয়েছে? Q3 প্লাস Q4। তো কারশফের এই প্রবাহমাত্রার সূত্র থেকে আমরা পাচ্ছি কি, যে যত আধান আগমন হচ্ছে তত আধান বহিরাগমনও হচ্ছে, যার ফলে এই বিন্দুতে আমাদের তড়িৎ আধানের মান সংরক্ষণ হচ্ছে। তো এই বিন্দুতে তড়িৎ আধান পরিবর্তন হচ্ছে না, তাই প্রবাহমাত্রার সূত্রটাকে আমরা তড়িৎ আধানের সংরক্ষণ সূত্র বলে থাকি। তো প্রবাহমাত্রার সূত্র থেকে আমরা সহজেই ওর
প্রবাহমাত্রার মধ্যে যে বীজগাণিতিক সম্পর্ক আমরা খুব সহজে পেয়ে যাই। এরপর আসবো দ্বিতীয় সূত্রে। এবার চলে আসি কার্শফের দ্বিতীয় সূত্র, যেটা ভোল্টেজের সূত্র বা কেভিএল বলে থাকে। এর বিবৃতিটা কি? বর্তনীর যে কোনো বদ্ধ লুপে প্রতিটি রোধ ও তার সংশ্লিষ্ট প্রবাহমাত্রার গুণফলগুলির বীজগাণিতিক সমষ্টি ওই লুপের তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টির সাথে সমান হয়। তো এটার ক্ষেত্রে দ্বিতীয় সূত্র শুধুমাত্র আমরা বদ্ধ লুপের ক্ষেত্রেই দেখব প্রযোজ্য। এবার এই ক্ষেত্রে এখানে দুটো বীজগাণিতিক সমষ্টি আছে, একটা হচ্ছে রোধ আর প্রবাহমাত্রার বীজগাণিতিক সমষ্টি গুণফলগুলির, আর তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি। তো এখানে দুজনেরই চিহ্ন আমরা কী করে বিচার করি সেটা দেখে নিই। এক্ষেত্রে আমরা লুপের দক্ষিণাবর্ত দিক বিচার করে থাকি। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা সবসময় লুপের দক্ষিণাবর্ত দিক দেখব। দক্ষিণাবর্ত দিক মানে এখান থেকে শুরু করব, এই বিন্দু থেকে শুরু করব, আর দক্ষিণাবর্ত ঘুরে একই বিন্দুতে ফিরে আসব। এটা হচ্ছে দক্ষিণাবর্ত দিক। এবার এই ক্ষেত্রে প্রবাহমাত্রার যে চিহ্ন আর তড়িৎচালক বলের চিহ্নটা আমরা কেমনভাবে নিয়ে থাকি। তো এর জন্য নিয়মটা হচ্ছে, যদি তড়িৎ প্রবাহের দিক তো দক্ষিণাবর্ত দিকের সাথে সমান হয় তাহলে ওটা ধনাত্মক প্রবাহ, আর যদি তড়িৎ প্রবাহের দিকটা দক্ষিণাবর্ত দিকের বিপরীতে হয় সেটা হবে ঋণাত্মক প্রবাহ মাত্র। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে I1 আমাদের দক্ষিণাবর্ত দিকে হচ্ছে এই লুপের ক্ষেত্রে, তাই এটি হচ্ছে ধনাত্মক প্রবাহ। এই ক্ষেত্রে I2টা তড়িৎ প্রবাহের দক্ষিণাবর্ত দিকের বিপরীতে হচ্ছে, তাই এটা ঋণাত্মক। তো এই ক্ষেত্রে আমরা যে বীজগাণিতিক সমষ্টিটা করব সেটা হচ্ছে I1 এর সাথে রোধ কী আছে R1, তো এটা ধনাত্মক হবে, I1 R1 ধনাত্মক, কিন্তু I2 আর R2-র চিহ্নটা কী হবে ঋণাত্মক। বোঝা গেল? তো এই চিহ্নটা আমরা কী করে বিচার করলাম? এই দক্ষিণাবর্ত দিক থেকে। যেহেতু কারেন্টের প্রবাহ দক্ষিণাবর্তের দিকে, তাই ধনাত্মক চিহ্ন, আর এখানে যে প্রবাহমাত্রা আছে তার যে দিক সেটা হচ্ছে দক্ষিণাবর্তের বিপরীতে, তাই ঋণাত্মক চিহ্ন। তো এটা ইকুয়াল টু হবে তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টি। এবার তড়িৎচালক বলগুলির আমরা চিহ্ন কী করে দেখব। এবার দেখি, যদি এই যে ব্যাটারিটা রয়েছে, এই ব্যাটারিটার আসলে কোন দিকে প্রবাহমাত্রা করার ক্ষমতা আছে। আমরা দেখব এই ব্যাটারির এটা ধনাত্মক মেরু আর এটা ঋণাত্মক মেরু। তো সেই হিসাবে দেখতে গেলে এটি এই দিকে অর্থাৎ দক্ষিণাবর্তের বিপরীত দিকে তড়িৎ প্রবাহ করার ক্ষমতা আছে। এর জন্য এর চিহ্ন হবে ঋণাত্মক। আর এখানে এই যে ব্যাটারিটা আছে, এই ব্যাটারির ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহ করার ক্ষমতাটা যেটা রয়েছে এই ব্যাটারিটার, সেটা হচ্ছে এদিকে, এটা ধনাত্মক এটা ঋণাত্মক এদিকে। তো এই লুপে যদি এই তড়িৎটা যদি ঘুরে সেটা হবে দক্ষিণাবর্ত দিক, তাই আমরা E2কে ধনাত্মক নিব আর E1কে ঋণাত্মক। তাহলে এদিকে আমরা তড়িৎচালক বলগুলির বীজগাণিতিক সমষ্টিটা হবে -E1 প্লাস E2। বোঝা গেল যে আমরা তড়িৎ প্রবাহের দিকটা কী করে নিলাম আর তড়িৎচালক বলগুলির চিহ্নগুলো কীভাবে নিলাম। তো এই চিহ্নটাই আমাদের প্রত্যেকটা লুপের ক্ষেত্রে যখন আমরা কার্শফের দ্বিতীয় সূত্র প্রযোজ্য করব তখন এই চিহ্নগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে এই চিহ্নগুলোই ভুলের জন্য আমাদের অঙ্কটাও ভুল হয়ে যায়, তাই এই চিহ্নগুলো ভালো করে বিচার করলে আমাদের অঙ্কটা খুব সহজে আমরা করে ফেলি। তো বোঝা গেল যে আমরা এখানে তড়িৎ প্রবাহ আর তড়িৎচালক বলে চিহ্নটা কীভাবে নিয়ে থাকি। যদি তড়িৎ প্রবাহের দিকটা দক্ষিণাবর্তের দিকে একই হয় তাহলে ওটা ধনাত্মক, আর বিপরীত হলে ঋণাত্মক। আর যে তড়িৎচালক বলটা আছে তার যে প্রবাহমাত্রা করার ক্ষমতা যদি দক্ষিণাবর্তের দিকে হয় তাহলে ধনাত্মক, বা বিপরীতে হলে ওটা ঋণাত্মক। তো এবার আমরা অঙ্ক দিয়ে এটাকে বুঝে নেব। এবার একটা অঙ্ক দেখি। এখানে আমরা প্রথমে একটা বর্তনী তৈরি করে নিয়েছি। এই বর্তনীতে রোধগুলোর মান দেওয়া আছে আর ব্যাটারিগুলোর তড়িৎচালক বলের মানও দেওয়া আছে, শুধুমাত্র প্রবাহমাত্রাগুলো দেওয়া নেই,
কোন পরিবাহিতে কত প্রবাহ মাত্রা সেটা দেওয়া নেই, শুধু এই মাঝের যে পরিবাহিটা আছে এবি তার যে দিকটা দেওয়া আছে, আর বাকি বর্তনীতে কোনো প্রবাহ মাত্রার দিক দেওয়া নেই। তো এই ক্ষেত্রে আমাকে বলেছে প্রবাহ মাত্রা আই বের করতে হবে, আর এবির মধ্যে যে বিভব পার্থক্য আছে সেটা আমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে শুরু কী করে করা যায়, যে প্রথমেই আমি বাকি যে প্রবাহ মাত্রাগুলো আছে যেগুলো দিক দেওয়া নেই সেগুলো দিক আমি নিজের মতো করে ধরে নেব। তো এখানে ধরে নিচ্ছি এই বর্তনীতে এর দিক প্রবাহ মাত্রার দিক এদিকে হবে আর এদিকে ধরে নিচ্ছে I1, এটা I2, এটা ধরে নিয়েছি। এই দিকটাই হবে এরকম ব্যাপার নেই, তুমি তোমার মতো করে দিকও নিতে পারো, তাতে কোনো সমস্যা আসবে না। তো আমি এই দিকগুলো নিয়ে নিয়েছি, এবার এই দিক নিয়েই আমি আমার অঙ্কটা শুরু করব, আর কারশফের প্রথম আর দ্বিতীয় সূত্র আমি ইউজ করব। এবার বি বিন্দুতে আমরা কারশফের প্রথম সূত্র ফেলতে পারি। তাহলে এখানে প্রথম সূত্র ফেলছি বি বিন্দুতে, কারণ এখানে তিনটে প্রবাহ মাত্রা বিভিন্ন দিকে প্রবাহ হচ্ছে, তাই এই বিন্দুতে আমরা কারশফের প্রথম সূত্র দেখছি। সেটা অনুসারে দেখো I1-এর দিক কী হবে, আয়ের দিকটা হবে পজিটিভ, কারণ ওটা বি বিন্দুতে আগমন হচ্ছে তাই এটা ধনাত্মক। I1-এর দিকটা হবে ঋণাত্মক, কারণ বি থেকে বহিরাগত হচ্ছে তাই ওর চিহ্ন হবে ঋণাত্মক। সেম I2-র জন্য ঋণাত্মক, এই পুরোটা সমান 0। তো এটা আমার কারশফের প্রথম সূত্র থেকে আমরা জানি যে কোনো বিন্দুতে যে টোটাল যে প্রবাহ মাত্রা হবে তার বীজগাণিতিক সমষ্টিটা 0 হবে। তো এটা আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় সূত্রে চলে আসি। দ্বিতীয় সূত্রের জন্য আমাদেরকে লুপ লাগবে। তো এখানে আমি দুটো লুপ দেখছি, এই একটা লুপ ABCA, আর এখানে আরেকটা লুপ আছে ADBA, এই দুটো লুপ আছে। তো এই দুটো লুপ আমি কারশফের দ্বিতীয় সূত্রে অ্যাপ্লাই করব। তাই দেখে নিই ABCA লুপে দ্বিতীয় সূত্র দেখছি। তো এখানে আমি দিকটা অলরেডি দক্ষিণাবর্ত নিয়ে নিয়েছি। এবার দেখি এই দক্ষিণাবর্ত দিক দিয়ে I1-এর চিহ্নটা কী হবে, ধনাত্মক হবে, কারণ একই দিকে হচ্ছে তাই I1-এর চিহ্ন ধনাত্মক ইন্টু ওর রোধ হচ্ছে 100 ওহম। এরপর চলে আসছি এইখানে আয়ের ডিরেকশনটাও যেটা আছে দিকটা দক্ষিণাবর্তের দিকে, তাই আয়েরও এই লুপে আয়ের যে ডিরেকশন সেটাও একই দিকে, তাই ওটা ধনাত্মক ইন্টু 200। তো আমার রোধ ইন্টু ওর প্রবাহ মাত্রা হয়ে গেছে। এটা ইকুয়াল টু আমার হয় তড়িৎচালক বল। এবার তড়িৎচালক বলের দিকটা দেখে নিই। তো এই যে ব্যাটারিটা আছে তার প্রবাহ মাত্রা করার ক্ষমতা কোন দিকে, এই একই দিকে। তড়িৎচালক বলের ক্ষমতাটাও এখানে দক্ষিণাবর্তের দিকে প্রবাহ মাত্রার ক্ষমতা, তাই এর চিহ্ন আমরা ধনাত্মক নিব 10। ব্যাস, এটা হয়ে গেল। তাহলে এটা আমার দ্বিতীয় ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে আমি I1-এর ভ্যালু বসিয়ে দিচ্ছি। এখান থেকে I1 কী করে পাবো, আমি I1 সমান হবে I মাইনাস I2, I1 সমান এটা। তো এখানে আমি ওটা বসিয়ে দিচ্ছি। তো আমাদের 3 নম্বর সমীকরণ আমরা পেয়ে গেলাম। 300I মাইনাস 100I2 ইকুয়াল টু 10। এটা গেল আমার ABCA লুপে। এবার চলে আসি এই লুপে ADBA। এই লুপের ক্ষেত্রে দেখি কারশফের দ্বিতীয় সূত্র। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে I2 আছে এর দিক হচ্ছে দক্ষিণাবর্তের বিপরীতে, তাহলে এর চিহ্ন আমি ঋণাত্মক নিব।
I2 ইন্টু রোধ কত আছে এর 150। আর এই লুপের ক্ষেত্রে আবার দেখো আই আছে, এই লুপের ক্ষেত্রে আই আছে, আয়ের দিকটা দেখো দক্ষিণাবর্তের বিপরীতে হচ্ছে এখানে, তাই এখানে আয়ের চিহ্নটা ঋণাত্মক হবে, আই ইন্টু 200। বোঝা গেল? ওখানে আয়ের চিহ্নটা ধনাত্মক ছিল, এখানে আয়ের চিহ্নটা ঋণাত্মক, কারণ এই লুপের ক্ষেত্রে ওটা দক্ষিণাবর্তের বিপরীতে। সমান হবে, এবার তড়িৎচালক বলের চিহ্নটা দেখব, এখানে যে ব্যাটারিটা আছে তার তড়িৎচালক বলের ক্ষমতাটা কোন দিকে, তড়িৎ প্রবাহ ক্ষমতা এই দিকে, দেখো এর ধনাত্মক মেরু এই দিকে আছে, ঋণাত্মক, তাহলে উপরের দিকে হবে, তাহলে সেটা দেখা যাচ্ছে দক্ষিণাবর্তের বিপরীতে, তাহলে এটাও -30। এটা গেল আমার 4 নম্বর সমীকরণ। পেলে? এবার এটাকে আমি একটু সরল করে নিই। তো এখানে পেয়ে গেলাম 200i প্লাস 150 I2 = 30। আর 3 নম্বর ইকুয়েশনে পেয়েছি 300i প্লাস 100 I2 হচ্ছে 10। এবার 3 নম্বর ইকুয়েশন আর 5 নম্বর ইকুয়েশনকে আমরা এখানে যোগ করব। এই যোগ করার জন্য কিছু I2কে আমাদেরকে ওখান থেকে দুটোকে অপসারণ করতে হবে, তাই I2কে অপসারণ করার জন্য দুটো সমীকরণে আমরা কিছু জিনিস গুণ করব যাতে I2টা আমাদের অপসারণ হয়ে যায়। তো I2কে অপসারণ করার জন্য আমরা করব কি, 3 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করব আর 5 নম্বর সমীকরণের সাথে 2 গুণ করব। 2 গুণিত 5 নম্বর সমীকরণ যোগ 3 ইন্টু 3 নম্বর সমীকরণ, এটা সমীকরণ 22। 5 নম্বর সমীকরণের সাথে আমরা 2 গুণ করেছি আর 3 নম্বর সমীকরণের সাথে 3 গুণ করেছি, তাহলে I2টা আমাদের অপসারিত হয়ে যাবে। তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 400i প্লাস 900i সমান 60 প্লাস 30। তো আয় হচ্ছে আমাদের 9/130 অ্যাম্পিয়ার। তো 9/130 অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের আয়ের মান। আয়ের মান পেয়ে গেলাম, বুঝা গেল? তো আয়ের মান কী করে পেলাম, জাস্ট আমরা অপসারণ করলাম, 5 নম্বর সমীকরণের সাথে 2 আর 3 নম্বর সমীকরণে 3 গুণ করে ওদের দুজনকে যোগ করে দিয়েছি। এবার আমাকে বের করতে হবে VAB। তো VAB করার জন্য কি করব, আমি পেয়ে গেছি এবির মধ্যে দিয়ে কারেন্ট কত, 9/130, আর ওর রোধ জানি, তাহলে আমি ওহমের সূত্র থেকে ওর বিয়োগ পার্থক্য বের করে নেব। তাহলে VAB, ওহমের সূত্র থেকে VAB কী হবে, I ইন্টু 200। তো এখানে আমি আয়ের মান বসিয়ে দিচ্ছি, 9/130 ইন্টু 200, তাহলে পাবো 180/13 ভোল্ট। বুঝা গেল কী করে আমরা কারেন্ট আর ভোল্টেজটা বের করলাম। তাহলে এইভাবে তোমাদেরকে প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্রকে ওর দিক অনুসারে ওদের ভালো করে সমীকরণে বসাতে হবে, তাহলে অঙ্কটা তুমি সহজে সমাধান করে নেবে। তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর ভালো করে যত পারো শেয়ার করো, আর আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো।